আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা ৪৫। লেখনীতে সুরাইয়া রাফা। রাশিয়া। নিশীথ নিবিড় ক্লান্ত রজনী, তুষার আচ্ছাদিত ঘুমন্ত প্রকৃতি জুড়ে নিশাচারের কলতান। রাত্রির আধার মেঘে নৈশব্দে ঝিমিয়ে আছে প্রকৃতি। কান্ট্রি সাইডের ছোট্ট ভিলাটাও তার সামিল। কাঠের তৈরি চ্যালেটাকৃতির ছোট্ট দুটি ঘর, চারিদিকে বরফের আবরণ। সম্মুখ দুয়ারে ফায়ারপ্লেসটা নিভানো, ভেতরে টিমটিমিয়ে ছড়াচ্ছে হ্যাজাকের মৃদু রোশনাই দুটি। এরূপ ঠান্ডা শীতল আবহাওয়া মনে প্রশান্তি জাগায়। স্বস্তির শিহরণে অদৃশ্য এক তৃপ্তির ঠেকুর তোলে ঝিমিয়ে পড়ে অন্তরাত্মা। চোখের পাতায় রাজ্যের ঘুম নামিয়ে পাহারা দেয় অধিষ্ঠিত হয়ে অর্ধচন্দ্র। তবুও নির্ঘুম তুষার, ব্যগ্রতার যান্ত্রিক অক্ষি যুগল। মাঝরাত্রির আগত অপ্রত্যাশিত এক ফোন কলের পরিপ্রেক্ষিতে মাস্টারমাইন্ড খ্যাত নিখুঁত মস্তিষ্কটাও খই হারিয়েছে এক নিমেষে। বুকের রক্ত তোলপাড় করা ক্রুদ্ধতায় আচানক গর্জন করে উঠেছে সে। অপ্রত্যাশিত বললে খানিক ভুল হবে বৈকি। এই ফোন কলের প্রত্যাশাতেই এতদিন রুগ্ন সিংহের ন্যায় ঝিমিয়েছিল সে। দুর্ধর্ষ মস্তিষ্ক জুড়ে সাজিয়েছে একের পর এক মরণ কৌশল। গুরুত্বপূর্ণ সেই ফোনালাপ শেষ হতে অস্থির হয়ে উঠল যন্ত্রমানব। হিংস্রতার অনলে উবে গেল তার সাবলীল নিস্পৃহা সত্তা। অন্তরের তাড়নায় হনহনিয়ে ছুটে চলল ফ্লোরার ঘরের পানে। বাইরে দাঁড়িয়ে করানার প্রয়োজন বোধ করল না তুষার। দরজা ঠেলে আচানক প্রবেশ করল ভেতরে, সমস্ত আলো নেভানো কক্ষের। মাথার শিয়রে যেই বেতের ছোট্ট কফি টেবিলটা রয়েছে, সেইটাই টিমটিমিয়ে হ্যাজাক জ্বলছে কেবল। অস্থির চিত্তে সমগ্র ঘরে চোখ বুলালো তুষার। হ্যাজাকের হলদেটে আলোয় আবিষ্কার করতে চাইল রুশকন্যার তনু অস্তিত্বখানি। খানিক বাদেই দৃষ্টি স্থির হলো বিছানায়। পেছনে ফিরে গুটিমিটি সেরে ঘুমের রাজ্যে তলিয়ে আছে মেয়েটা। পরনে তার হাঁটুসম মখমলের নান্দনিক ফ্রক। অক্ষিপুটে পলক ছাড়ল তুষার। তপ্ত শ্বাস ছেড়ে ডাকলো ঘুমন্ত রুশকন্যাকে। ফ্লোরা। নিরুদ্বেগ ফ্লোরা, কোনরূপ হেলদোল নেই তার মাঝে। এবার ভারী কি আওয়াজ তুলল তুষার। অনুভূতিহীন গলায় বলে উঠল, আই থিঙ্ক তোমার গান ট্রেনিংয়ের সময় হয়ে গিয়েছে এবার। টমেটো বাস্টার্ডটা গা ঢাকা দিয়ে রাশিয়ায় ফিরছে। শিকার পায়ে হেঁটে জমের দুয়ারে এসেছে। এবার তোমার প্রতিশোধের পালা ফ্লোরা। আমি জানি তুমি পারবে। এবারও নৈশব্দ। প্রতিউত্তরের প্রয়াসে কয়েক সেকেন্ড অপেক্ষা করে কপাল গোছালো তুষার। দু কদম এগিয়ে এসে গলা ছেড়ে চিৎকার করে ডাকলো ফের, ফ্লোরা। তন্দ্রাচ্ছন্ন মেয়েটা একটু নড়ে চড়ে উঠল এবার, যার দরুন হাঁটুসম ফ্রকের সেই আবরণ সরে হুট করে দৃশ্যমান হয়ে উঠল মোম নরম ফর্সা তুলতুলে উরুখানি। সেই দিকে দৃষ্টি পড়তেই অজান্তে শুষ্ক ঢোক গিলল তুষার। জিভের ডগা দিয়ে অধর ভেজিয়ে কর্কশ বাক্য ছড়ে, এই মেয়ে এত বেখেয়ালি কেন? তখন থেকে ডাকছি, তাও কিসের এত ঘুম? আশ্চর্য। কথা বলতে বলতেই ফ্লোরার জামা টেনে দিতে হাত বাড়ালো সে। খড়খড়ে পুরুষালী হাতটা ত্বকের সংস্পর্শে যেতেই আচানক ঝটকা খেল এক প্রকার। অভিব্যক্তিতে ধরা দিল কৌতূহল। নিজেকে আশ্বস্ত করার জন্য আবারও একবার হাত নিয়ে রাখল মেয়েটার উন্মুক্ত পায়ে। হ্যাঁ, ঠিকই ধরেছে। মাত্রাতিরিক্ত তাপমাত্রা শরীরে। জ্বরের তোড়ে ঝলসে যেতে চাইছে যেন শীর্ণকায় দেহখানা। এতক্ষণে মুখায়ব শক্ত হয়ে এলো তুষারের। দাঁতে দাঁত পিষে কঠোর আওয়াজ ছুড়ল সে, তোমার জ্বর এসেছে, আমাকে কেন বলনি? নীরব বিপরীত পক্ষ। জবাবের অপেক্ষায় হাত গুটিয়ে বসে থাকলো না তুষার। টেনে টুনে উঠিয়ে বসালো মেয়েটাকে। জ্বরে ঢুলু ঢুলু তার দুই নয়ন, প্রকম্পিত সর্বাঙ্গ। চেহারার গোলাপি আভায় টান পড়েছে বেশ, হয়ে উঠেছে ফ্যাকাশে বর্ণ। মাত্রাতিরিক্ত জ্বরে কাতরাচ্ছে মেয়েটা। ঠিকমতো বসে থাকার জো নেই। অজ্ঞতা তাল সামলাতে না পেরে মাথাটা গিয়ে ঠেকল তুষারের সৌঠব কাঁধের অগ্রভাগে। ভাবাবেগে কোনরূপ হেলদোল দেখা গেল না যন্ত্রমানবের। মানুষটা না তো বিরক্ত আর না তো পুলকিত। আর অন্তর্ভেদী দৃশ্য উপরওয়ালা ব্যতীত কেবল সেই পড়তে পারে এখন। ফ্লোরার মাথাটা টলছে। জ্বরের তাড়নায় একা কি বিড়বিড়াচ্ছে সে। আর একটু কাছে এগিয়ে গিয়ে ওর ভারসাম্যহীন মাথাটা ভালো মতো করে কাঁধের ওপর ঠাঁই দিল তুষার। ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক চিরে। নৈশব্দে কাটিয়ে ধ্বনিত হলো ভঙ্গুর পুরুষালী কণ্ঠস্বর,
তুমি ঠিক নেই ফ্লোরা, তোমার ভেতরটা ঠিক নেই। আমি হয়তো এতদিন বুঝতে পারিনি, তাই বলে নিজেকে এইভাবে শাস্তি দেবে? শাস্তি শব্দটা শুনতেই জ্বরের ঘোরে প্রতিউত্তর করে উঠল ফ্লোরা। আমি শাস্তি দিতে চাই ওই নরপশুটাকে, খুব খুব শাস্তি দিতে চাই, কিন্তু আমার এইটুকু মনের জোর নেই তুষার। উপরওয়ালা বোধহয় সবাইকে সব ক্ষমতা দিয়ে পাঠায়নি পৃথিবীতে, তেমনি আমাকে মনের জোর দেয়নি। কে বলল তোমার মনে জোর নেই? মন বলল? আমি বলেছি কখনো? তুমি তো বলো আমি ব্যতীত অন্য কাউকে বিশ্বাস করো না, তাহলে আজ হঠাৎ মনের কথায় আশ্বস্ত হতে গেলে কেন? তুষারের নিরেট কণ্ঠস্বর। নিজেকে সামলানোর প্রয়াসে এবার দুই হাত মানবের বাহুখানি আঁকড়ে ধরল। অবচেতন ঘরে অস্ফুট স্বরে বলতে থাকে, নেই তো, একটুও মনে জোর নেই আমার। সুর বদলালো কণ্ঠের, পরিণত হলো ভঙ্গুরতায়। ক্রন্দন গিলে গিলে বলতে লাগলো ফ্লোরা, জানেন ওই বীভৎস রাতের পর কতবার মরতে গিয়েছিলাম আমি? তুষার বিস্মিত হয় বটে, তবে আপাতত নিরুদ্বেগ না সূচক মাথা নাড়ায় সে। ফ্লোরা জানায়, অজস্রবার, আমি অজস্রবার মরতে চেয়েছি তুষার। যখনই মৃত্যু নিশ্চিত জেনে শেষ পরিণতির দ্বার প্রান্তে পৌঁছেছি, তখনই মনে হয়েছে আপনার কথা। বারবার আপনার এই সুদর্শন মুখটা ভেসে উঠেছে আমার দুই চোখের পাতায়। কথা বলতে বলতে তনু আঙুলগুলো আলগোছে ছুঁয়ে যায় যান্ত্রিক মানবের তীক্ষ্ণ চিবুক। তুষার বাধা দেয় না, কেবল শুনে যায়। মনে হয়েছে আমি না থাকলে কে এত যত্ন নেবে আপনার, কে খেয়াল রাখবে সব কিছুর? আপনি যে বড্ড খুঁতখুঁতে, রোদে শুকানো জামা কাপড় ছাড়া একদম পরতে পারেন না। আমি না থাকলে ওই হাঁটুসম বরফ পেরিয়ে কে শুকাতে দেবে আপনার জামা কাপড়? আমি ছাড়া অন্য কেউ তো এত ঠান্ডা সহ্য করতে পারে না এখানে। রমণীর সহজ সরল মস্তিষ্কে বোকা বোকা প্রশ্নের সমাহার, অথচ এই কথাগুলো মোটেই বোকামি ঠেকল না তুষারের নিকট। বরং এক মুহূর্তের জন্য ভাবনায় পড়ে গেল সে। সত্যিই তো, ফ্লোরা এতটা যত্ন না নিলে কি হতো আমার? ফের রুশকন্যা তন্দ্রাচ্ছন্ন বাক্যে ধ্যান ভাঙে তুষারের। জানেন তুষার, আমি তবুও মরতে যেতাম। এই অপবিত্র শরীরটাকে জীবনের শেষ অধ্যায় পর্যন্ত বয়ে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার, কিন্তু ওই যে বললাম মনে জোর নেই। আপনাকে অত বড় সত্যির মুখোমুখি একা ফেলে রেখে কি করে চলে যাই আমি, বলুন তো? সেই সাহস যে আমার নেই। এই সত্যিটা কোনোদিন ঘুণাক্ষরেও সামনে এলে আপনাকে সেদিন জানে মেরে দেবে অ্যারিস। মৃত্যুকে বাজি রেখে এতটা স্বাভাবিক আচরণ কিভাবে করেন আপনি? অ্যারিস একটা ব্লাডি বিস্ট। কোনোদিন সব কিছু জানাজানি হয়ে গেলে সব ধ্বংস করে দেবে ও। আটকানোর সাধ্যও তো আমার নেই। তুষারের কণ্ঠে অনীহা। ফ্লোরা বলে ওঠে, আছে, আমি আমার জীবন দিয়ে হলেও বাঁচাবো আপনাকে। এক চিলতে ফিসলে হাসির রেখায় ঠোঁট প্রসারিত হয়ে উঠল তুষারের। নিভু নিভু হ্যাজাকের নরম আলোয় বড্ড ব্যথাতুর দেখালো সেই হাসি। নিজের খড়খড়ে পুরুষালী হাতখানি রুশকন্যার হাতে আবদ্ধ করল সে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি ঠিকই বলেছ, উপরওয়ালা সবাইকে সবকিছু দিয়ে পাঠায় না। এই যেমন তোমার মতো সহজ সরল একটা হৃদয় দেয়নি আমাকে, দিয়েছে ধ্বংসের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাওয়া এক বিষাক্ত কুলুষিত অন্তর। এই সরলতা তোমার আশীর্বাদ ফ্লোরা। আমি চাই না তুমি বদলে যাও। নিজের মাঝের ইনোসেন্সিটুকু সারা জীবন ধরে রাখো, অন্তত আমার জন্য হলেও। আমি না হয় নৃশংস হব, তোমার হয়ে গড়ে তুলব প্রতিরোধ, একাই নিয়ে নেব সব অনর্থের প্রতিশোধ। বেঘরে জর্জরিত ফ্লোরা। নিজের স্বাভাবিক জ্ঞান থেকে বহু দূরে তার অবস্থান, ইন্দ্রিয়ের অনুভূতিটুকু ক্ষীণ। তবু তুষারের শেষ বাক্যখানা শ্রবণ ইন্দ্রিয় ভেদ করতেই চোখ খুলে চাইল সে। নিজের অবচেতন বিবেক দ্বারা অনুধাবন করতে চেষ্টা করল কথাগুলোকে। এটা তো সেই তুষার যে কিনা দুনিয়ার সবটুকু ক্রোধ ফ্লোরার পানে নিক্ষিপ্ত করে বলেছিল, মাফিয়া পেইন্ট হাউসে ইনোসেন্সির কোনো স্থান নেই। এখানে থাকতে গেলে নির্দয় হতে হয়, মনুষ্যত্বকে পায়ে মারাতে হয়। নিজেকে বদলাও ফ্লোরা, ভেঙে ফেলো এইসব সরলতার খোলস। অথচ আজ নিজের দায়ে এই সামান্য জিনিসটুকু আঁকড়ে ধরে রাখতে চাইছে এই লোকটা। নিজেকে স্থির করার বৃথা চেষ্টা চালাচ্ছে ফ্লোরা, কিছুতেই পারছে না সেটি। সামনে টলছে তার মাথা, অস্ফুট দৃষ্টি জুড়ে ভেসে আসছে তুষারের ঝাপসা মুখায়ব। বরাবরের মতোই ভাবলেশীন থমথমে তার অভিব্যক্তি। সুদর্শন মুখটার পানে দৃষ্টি স্থির রাখার চেষ্টা চালাতে চালাতেই ভেজা গলায় প্রশ্ন ছুড়ে মেয়েটা,
আমরা কোনো প্রতিশ্রুতিতে আবদ্ধ নই, তাহলে আপনি কেন আমার হয়ে প্রতিশোধ নিতে যাবেন তুষার? তুমি চাইলে আমি তাতেও রাজি। মূর্তিমান তুষার, জ্বরটা বোধহয় হু হু করে বেড়ে যাচ্ছে এবার, যার দরুন অকারণেই খিলখিলিয়ে হাসে ফ্লোরা। খানিকক্ষণ যেতেই আবার মুখ কালো করে ফেলে অতর্কিতে, ইন্দ্রিয়ের শেষ চেতনাটুকু ধরে রেখে স্বগতিতে আওড়ায়। সময় বদলে গিয়েছে তুষার, আমি আর আগের মতো নেই। এই যে সুন্দর শরীরটা দেখছেন, বাঁকানো কোমর, ধনুকের মতো তীক্ষ্ণ নারীদেহ, ঢেউ খেলানো দুটো কামুক কবুতরি চূড়ো, সব কিছু কুলসিত। পুরো শরীর জুড়ে বিশ্রী স্পর্শের ছড়াছড়ি, পা থেকে মাথা অবধি পুরোটা অপবিত্র। কোন সাহসে তবে আমি আপনাকে ভালোবাসবো বলুন তো? মেয়েটার কথা শেষ হতে বিদ্রুপাত্মক হাসল তুষার, যেন ফ্লোরার দুঃখের কাহিনী শুনে বেশ মজা পেয়েছে সে। তেমন করেই বলল, কার সামনে তুমি নিজেকে অপবিত্র দাবি করছো ফ্লোরা? এই আমার সামনে, একটা দুর্ধর্ষ গ্যাংস্টারের সামনে? তুমি কি আদৌ জানো আমার এই দুই হাতে কত শত নির্দোষের রক্ত লেগে আছে? হতে পারে তুমি আপাতত দৃষ্টিতে কুলসিত, কিন্তু আমার পুরো অস্তিত্বটাই অনিষ্ট, অপবিত্র। ওর বুকের কাছে মাথা ঠেকিয়ে আনমনে ঝিমোচ্ছে ফ্লোরা। মেয়েটা জ্বরের ঘরে নাস্তানাবুদ, ব্যাপারটা অনুমান করে ফের স্বগক্তিতে বাক্য উগড়ে দিল তুষার। শীতল অথচ গভীর কণ্ঠে বলে উঠল, তোমাকে তাও ভালোবাসার জন্য দাদি রয়েছে, আমার জন্য তো তুমি ছাড়া আর কেউ নেই ফ্লোরা। তুষার মুখ ফুটে তাকে ভালোবাসার আর্জি জানিয়েছে, তার ভালোবাসা পেতে চাইছে। এই অবিশ্বাস্য সত্যটা আদৌ ফ্লোরার কর্ণগোচর হলো কিনা কে জানে। ওদিকে অজ্ঞাত তুষার কোনোদিন হয়তো জানতেও পারবে না, শুধুমাত্র ফ্লোরা নয়, আরও একজন রয়েছে, যে কিনা পৃথিবীর অন্য এক প্রান্তে বসে দিনরাত ছটফট করে চলছে তাকে একতরফা ভালোবাসার বিষণ্ণ যাতনায়। তার নাম নিঝুম। ভেতরের সুপ্ত অবিন্যস্ত অনুভূতির বহিঃপ্রকাশ হুট করেই এভাবে হয়ে যাবে, সেটা বোধহয় কোশ্চিনকালেও প্রত্যাশা করেনি তুষার। ও তো কেবল ফ্লোরাকে ধাতস্থ করতে চেয়েছিল একটুখানি, তার ভালোবাসা তো চায়নি। তাহলে হঠাৎ কোথা থেকে উদয় হলো এমন আবেগ? নিজের বাক্যে নিজেই বাকরুদ্ধ তুষার, প্রকম্পিত তার বক্ষস্থল, অজ্ঞতা, কক্ষ জুড়ে বহুক্ষণ নৈশব্দ। ফ্লোরা মূর্ছা গিয়েছে পুরোপুরি, জ্বর তার বিপদ সীমার উপরে। ওর এহেন জ্ঞান হারানো দেখে ভাবনায় লাগাম টানল তুষার। পরিস্থিতির প্রতিকূলতায় দিশেহারা হয়ে উঠল তার শান্ত সাবলীল মস্তিষ্কটা। মেয়েটাকে আলগোছে বিছানায় শুয়ে দিয়ে দাঁত কিরিমিরিয়ে বলতে লাগলো, কতবার বারণ করেছি ঠান্ডা না লাগাতে, নিজেকে সোনোফ্লেক্স ভাবা হচ্ছে, কথা নেই বার্তা নেই, যখন তখন বরফে গিয়ে ঝাঁপ দিচ্ছে। এখন নিশ্চয়ই জ্বরে পড়তে শান্তি লাগছে। নিস্তব্ধ বিপরীত প্রান্ত, দুশ্চিন্তা হঠাৎ চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার। মনে মনে ভাবতে থাকি, কি করা যায় এখন? কান্ট্রি সাইডের প্রত্যন্ত এলাকা এটি, আশপাশে ডাক্তার তো দূরে থাক, কয়েক কিলোমিটারের মধ্যে বসতিও নেই কোনো। তার উপর মাঝরাত, সময়ের সাথে পাল্লা দিয়ে শুরু হয়েছে তুষারপাত। ওদিকে এভাবে জ্বরে কাতরাতে থাকলে সকাল হতে হতে হাইপোথার্মিয়া এটাকে মৃত্যু নিশ্চিত মেয়েটার। এখন একমাত্র ভরসা ইন্টারনেট, সেটাই আপাতত কাজে লাগাতে চেষ্টা করলো তুষার। সার্চ করলো শরীরের তাপমাত্রা কমার উপায়। আইপ্যাড স্ক্রিনে প্রথমে যে পরামর্শটা ভেসে উঠল সেইটা হলো বেশি বেশি করে শরীর মুছিয়ে দেওয়া। যা দেখা মাত্রই চোখ কপালে উঠে গেল তুষারের। সুতীব্র অসন্তোষে নিঃশব্দে বিড়বিড়াল সে, শিট, এইটা আমি কিভাবে করব, অসম্ভব। বিরক্ত হয়ে আইপ্যাড বন্ধ করতে নজরে পড়ল ফ্লোরার চেতনাহীন আদুরে মুখটার পানে। পুতুলের মতো সাজানো বদনে ফ্যাকাশে বর্ণের ছাপ শুয়ে স্পষ্ট। চঞ্চল মেয়েটার এহেন নির্জীবতা দেখতে ভালো লাগছে না মোটেই। মস্তিষ্কের দ্বিধাদ্বন্দ্বে পুরোপুরি স্তম্ভিত তুষার। সিদ্ধান্ত নিল ও এই কাজটা করবে। অজ্ঞতা, উপায়ন্তর না পেয়ে কমিয়ে দিল হ্যাজাকের রোশনাই। অতপর কাপড় ভিজিয়ে এনে তৎপর হলো মুছিয়ে দেওয়ার কাজে। তামাশাচ্ছন্ন চারিপাশ, রমণীর শীর্ণকায় তনুখানি মানবের হাতের মুঠোয়, শরীরের সর্বস্তরে তার সংকুচিত বিচরণ। মাঝ ৩০-এর তাগড়া যুবক তুষার, তুলতুলে কোমল শরীরের সংস্পর্শে একটিও কি তার অনুভূতির প্রবণতা হয়েছিল বোধহয়, কিন্তু সে পাত্তা দেয়নি, বরং কুলসতায় নিমজ্জিত শরীরটাকে ফিরিয়ে দিয়েছে তার স্বকীয়তা। প্রতিটি পাদে পাদে বুঝিয়েছে সব স্পর্শ লালসার নয়, কিছু কিছু স্পর্শ দায়িত্বেরও হয়।